নমস্কার, ভয়েস অফ কমন ম্যানের তরফ থেকে জয়ন্ত আরও একবার আপনাদের সঙ্গে। প্রত্যেক দিন আমরা আরজিকর আন্দোলন নিয়ে, আরজিকর আন্দোলন কোন অভিমুখে চলেছে, আমাদের এই নাগরিক সমাজের আন্দোলন কোন অভিমুখে চলেছে, কেমনভাবে এগোচ্ছে, প্রশাসনকে আমরা কেমনভাবে আঘাত আনতে পারছি, বিচারের দাবিতে আমরা কতটা অগ্রসর হয়েছি, প্রত্যেক দিন সেইটা বলার চেষ্টা করি। আজকে ছিল রবিবার, সারা কলকাতা আজ কিন্তু পথে ছিল। জুনিয়র ডাক্তার ফোরামদের আন্দোলন ছিল। মৃৎশিল্পী, কুমোরটুলির মৃৎশিল্পী যারা এই সময় ব্যস্ততায় পরিপূর্ণ থাকে দুর্গাপুজোর মূর্তি তৈরিতে, দুর্গা উৎসব নিয়ে, তারাও আজ পথে নেমেছে। আজকে পথে নেমেছে শ্রমিক শ্রেণীরা, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, টোটো চালায়, সেই সকল শ্রমিক শ্রেণী আজ হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এক পদযাত্রায় সামিল হয়েছে। অর্থাৎ প্রতিটি শ্রেণী, যারা নাগরিক, যারা এই পশ্চিমবঙ্গে থাকে, তারা প্রত্যেকে এই আন্দোলনে সামিল হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ কেন, আজকে একটা অভিনব দিন ছিল। সারা বিশ্বের যেখানে যত বাঙালি রয়েছে তারা প্রত্যেকে আজ প্রতিবাদে সামিল হয়েছে, তারা প্রত্যেকে আজকে পথে নেমেছিল। সারা বিশ্ব কিন্তু জেগে উঠেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামতে চলেছি রাত জাগতে। আজকে রাতেও আমরা জাগছি। তাই মাঝে কালকে রয়েছে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। 4 তারিখ আমাদের এই শুনানি হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত বলবো না, সেদিন DY চন্দ্রচূড় মহাশয়, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ভারতের অন্যতম ব্যক্তি, যার নির্দেশ আমাদেরকে অনেক আশান্বিত করে, তিনি ব্যক্তিগত কারণে বা শারীরিক অসুস্থতায় তিনি সেদিন শুনানিতে বা তিনি সেদিন সেই প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারেননি, পিছিয়ে দিয়েছিলেন। তাই নিয়ে আমাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল, আমাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছিল। আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা তাৎক্ষণিক একটা বিশ্লেষণে চলে যাই, কোনো ঘটনা বিচার না করে আমরা চলে যাই যে এইটা এই হয়েছে তাই জন্য এই। আমাদের মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গের অনেক অনেক বিচারাধীন মামলা সুপ্রিম কোর্টের নির্দিষ্ট ডেটে ওঠে না, উঠলেও কিছুটা চলার পরেই তা আবার আরেকটা ডেটের পর ডেট সেটা পড়ে। কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা মাত্র মামলা নিয়ে সুপ্রিম কোর্ট বসে নেই। আমাদের ভারতবর্ষে, আমাদের এই দেশে এমন একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি, এমন একটা সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি, এমন একটা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চলেছি। আমাদের শাসক কিন্তু প্রতি মুহূর্তে, যদি একটু খেয়াল করে দেখেন, ছোট ছোট আইন দিয়ে, ছোট ছোট কথা দিয়ে আমাদেরকে, আমাদের নাগরিক সমাজকে প্রত্যেক মুহূর্তে একটা বঞ্চনার শিকার করে, বঞ্চনার জায়গায় নিয়ে যায়, নির্যাতনের জায়গায় নিয়ে যায়। আমরা বুঝতেও পারি না। এই সকল বিষয়গুলি নিয়ে কখনো জনস্বার্থ মামলা, কখনো সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা, কখনো কোনো অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নির্যাতিতা, তাদের মামলা নিয়ে, প্রচুর মামলা নিয়ে সুপ্রিম কোর্ট ব্যস্ত থাকে। সুপ্রিম কোর্ট কেন, হাইকোর্ট, আমাদের নিম্ন আদালত, প্রত্যেকেই ব্যস্ত থাকে। সেই নিয়ে আমাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল, কেন এরকম ঘটল। কিন্তু যদি আমরা সুপ্রিম কোর্টের এই স্বতঃপ্রণোদিত মামলাটা আমরা শুনি, যদি সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত যে নির্দেশগুলো দিয়েছিল তা যদি আমরা শুনি, তাহলে কিন্তু আমাদের এই ধারণা ব্যর্থ হবে, ধারণা মুছে যাবে। কালকে সেই সুপ্রিম কোর্টে আমাদের শুনানি রয়েছে আরজিকর মামলা নিয়ে। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা বুঝে উঠতে পারি না যে নাগরিকদের জন্য আইন কি কি কথা বলেছে। যে নির্দেশটা 22 তারিখ সুপ্রিম কোর্ট দিয়েছিল এই আরজিকর নিয়ে, সেখানে আমাদের কি কি অধিকারের কথা বলা হয়েছে এবং আগামীকাল কি হতে পারে, এই পুরো ব্যাপারটা বিশ্লেষণ করেছেন আমাদেরই তরুণ আইনজীবী, হাইকোর্টের বিশিষ্ট তরুণ আইনজীবী প্রণব কুমার সাহা। আসুন আমরা শুনে নিই তার বিশ্লেষণ। হ্যালো। হ্যাঁ, বলছি। নমস্কার, প্রণব কুমার সাহা বলছেন? বলছি। আচ্ছা, আমি ভয়েস অফ কমন ম্যানের তরফ থেকে জয়ন্ত বলছিলাম। নমস্কার জয়ন্তবাবু। হ্যাঁ,
এর আগে আমরা আপনার কাছে বিশ্লেষণ শুনেছি, আপনার বিশ্লেষণ অপরাজিতা বিল নিয়ে। এইবার আজকে আপনার কাছে যে বিষয়টা নিয়ে এসেছি বা আপনার থেকে জানতে চাইছি, সেটা হচ্ছে আগামীকাল আমাদের বহু প্রতীক্ষিত আরজিকর মামলা, যেটা সুমোটো মামলা ছিল সুপ্রিম কোর্টের, সেটা শুনানি আছে। 4 তারিখ একটা শুনানি ছিল, কিন্তু সেটা পিছিয়ে গেছে। আগামীকাল আছে। তা কি মনে হচ্ছে কি হতে পারে, বা এই মামলাটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। জয়ন্তবাবু, যে কোনো মামলার ক্ষেত্রে আমরা একটা অর্ডারের জন্য মামলা করি, কিন্তু এখানে যেটা গুরুত্বপূর্ণ যে অর্ডারের পাওয়ার আগে অর্ডারটা কিরম ভাবে হলো, মানে একজন আইনজীবী দৃষ্টি দিয়ে বলতে পারি বা একজন আইনের ক্ষেত্রে আর কি, যে একটা অর্ডারটা কিভাবে হলো, কিসের ভিত্তিতে অর্ডারটা দেওয়া হলো, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সেটাই ঠিক করে দেয় যে অর্ডারটার যৌক্তিকতাটা কোথায়। আচ্ছা। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যে আপনাকে দেখুন শেয়ারও করে দিয়েছি আমি, আমাদের এই যে ম্যাটারটা হয়েছিল, এই ম্যাটারটা হচ্ছে সুমোটো রিট নাম্বার 2/2024। এইটা হচ্ছে আমাদের কেসের নাম্বারটা। এই কেসের আবেদন করে হচ্ছে স্বয়ং সুপ্রিম কোর্ট, তার জন্য নিজের থেকেই স্বতঃপ্রণীতভাবে মামলা নিয়েছেন, এই জন্য এটাকে সুমোটো মামলা রিট বলা হচ্ছে। এই মামলাটার যে কোরাম, যে 3জন জাজ রয়েছেন, 3জন জাস্টিস রয়েছেন এখানটায়। প্রথম জাস্টিস তো অবশ্যই আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এছাড়াও আরো 2জন রয়েছেন, সেটা JB পার্ডিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রা। এই 3জন নিয়ে কোরাম তৈরি হয়েছে এবং এই কোরাম নিয়ে এই মামলাটা করছেন। এখন মোশনস গ্রাউন্ডে ছিল না এটা, মানে মামলাটা ছিল আপনার গত 20 তারিখে, মানে সরি ভুল বললাম, 22 তারিখ। 22 তারিখে, 22/8/2024 ছিল। হুম। এবং তারপর 5 তারিখে ডেট ঠিক হয়, তারপর আবার সেটাকে 9 তারিখ পর্যন্ত এক্সটেনশন করা হয়। আর এই মামলাটার মধ্যে একটা আমি পাঠিয়ে দিয়েছি আপনাকে, যদি দেখাতে পারেন, সেটা হচ্ছে রেসপন্ডেন্টস। রেসপন্ডেন্টস মানে শুধু কিন্তু বিপক্ষ পার্টি নয়। রেসপন্ডেন্টস মানে হচ্ছে আপনার যেসব কাউন্সিল যোগ দিয়েছেন এবং বিপক্ষ পার্টি, ঠিক আছে, সমস্ত নিয়ে এখানে অ্যাডভোকেটের সংখ্যা প্রায় 125 জন। তাদের নাম দিয়ে দিয়েছি, যদি দেখাতে পারেন তাহলে, বা নাম্বারটা দিলে এটা আমাদের ছোট সেটআপ মনে হচ্ছে দেখাতে পারবো না। না, হ্যাঁ, এই যে 125 জন বিপক্ষে, এরাও কি বিপক্ষেও শুধু বলা, এরাও কি বিপক্ষে, মানে স্বতঃপ্রণোদিত হয়ে যোগ দিয়েছে? শুধু বিপক্ষে বলা যায় না। আসলে এই যে মামলাটি হয়েছে, হ্যাঁ। এই মামলাটির একটা ছোট্ট ভূমিকা রয়েছে। ভূমিকাটা হচ্ছে যে আপনার 20 তারিখে, মানে 20 আগস্ট 2024-এ, ঠিক হুম। আছে, একটা রিপোর্ট দেয় হচ্ছে CBI, যে রিপোর্টের কথা আমরা জানি আর কি সবাই। হুম। এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট কেসটি স্বতঃপ্রণোতভাবে নিয়েছে। এইবার কেসটি নেওয়ার পরে 19টা ডাক্তার সংস্থা, যেমন ধরুন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, দিল্লি মেডিকেল অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, পিপল ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ ওয়েস্ট বেঙ্গল, ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন, জাস্ট 5টা বললাম, এইরকম টোটাল 19টা ডাক্তারদের সংস্থা এই মামলাটায় স্বতঃপ্রণোতভাবে যোগ দিয়েছেন। সেই হিয়ারিংটাও কিন্তু একসঙ্গে হচ্ছে। আচ্ছা। আর এই যে মামলাটি হচ্ছে, মামলাটির বিষয়বস্তুটা যেটা সুপ্রিম কোর্ট লিখেছেন, সেটা হচ্ছে যে অ্যালেজড রেপ অ্যান্ড মার্ডার ইনসিডেন্ট অফ আ ট্রেনি ডক্টর ইন RG কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা, অ্যান্ড রিলেটেড ইস্যুস। তার মানে এখানে জয়ন্তবাবু, যে আমাদের এখানে যে মার্ডার সংক্রান্ত ব্যাপারটা এবং সেই সঙ্গে রিলেটেড যা যা ইস্যুস আছে সমস্ত কিছু নিয়ে এখানে আলোচনা হবে। আচ্ছা। পুরোটাই কিন্তু কোর্টের বিচারের মধ্যে আসবে। সুতরাং আমরা যে মামলাটি রয়েছে সেটা কিন্তু শুধু RG করের মেডিকেলের মানে মার্ডার কেস নিয়ে চিন্তা করলে এটা হবে না। এই ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড় এবং ভবিষ্যতের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হতে চলেছে এটা। এবং আমি আরো আস্তে আস্তে বলছি আপনাকে যে এই মামলাটার মধ্যে অনেকগুলো বিশেষ বিশেষ দিক রয়েছে যেটা ভেরি মাচ ভাইটাল। তো এবার আমরা যেটা মেনলি আসছি আর কি, সেটা হচ্ছে যে এই যে মামলাটি হয়েছে, না, এই বিশেষ বিশেষ দিক যেটা বললেন সেগুলো কি, মানে সেটা বলা যাবে কি? হ্যাঁ নিশ্চয়ই বিশেষ দিক বলতে, দেখুন এই যে মামলাটিতে রয়েছে, আমাদের অনেকের মনে একটা প্রশ্ন ছিল, এই যে ধরুন এত প্রোটেস্ট হচ্ছে, এত জায়গায় এত অবরোধ হচ্ছে, এটা নিয়ে সুপ্রিম কোর্টের কোনো মতামত ছিল কিনা, হুম। এটা আমাদের একটা সবারই প্রশ্ন ছিল। এইখানে আমি একটু বলছি, একটু খেয়াল করবেন।
এই যে পিটিশনটি রয়েছে, মানে যে অর্ডারটি রয়েছে সুপ্রিম কোর্টের, এই 22 তারিখের অর্ডারের প্যারা 9-এ সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে নির্দেশ দিচ্ছেন, পরিষ্কারভাবে, কোনো রকম দ্বিমত নেই, কোনো রকম মানে ইন এ লেম্যান ল্যাঙ্গুয়েজ পরিষ্কার বলে দিচ্ছেন যে however we categorically reaffirm that peaceful protest should not be disturbed or disrupted, and the state shall not take any precipitate action against those who are peacefully protesting against the incident which took place at RG Kar Medical College Hospital. আচ্ছা। তার মানে দেখুন, এটা কিন্তু পরিষ্কার ভাবে বলে দিল যে যারা একদম নির্বিরোধ ভাবে খুব শান্তিপূর্ণ ভাবে প্রোটেস্ট করবেন তাদের এগেনস্টে পুলিশের কিন্তু কিছু করবার নেই, একদম সুপ্রিম কোর্টের অর্ডারটার মধ্যেই রয়েছে। সুতরাং আমরা যারা আন্দোলনকারী, যারা রাস্তায় বেরোচ্ছেন, যেসব মহিলারা বা সবাই প্রত্যেক আমাদের প্রত্যেক সম্প্রদায় যারা ধরুন আমরা রাস্তায় বেরোচ্ছি, তাদের ক্ষেত্রে এইটাও কিন্তু জেনে রাখা দরকার যে সুপ্রিম কোর্ট কি স্ট্যান্ড নিয়েছে। তো সেখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে স্টেট শ্যাল নট টেক এনি প্রিসিপিটেড অ্যাকশন এগেইনস্ট দোজ হু আর পিসফুলি প্রোটেস্টিং এগেইনস্ট দ্য ইনসিডেন্ট, পরিষ্কার হবে। এটা হলো একটা দিক। আরেকটা যেটা দিক হচ্ছে যে বহু ডাক্তার, বিশেষ করে জুনিয়র ডাক্তাররা এই যে অংশগ্রহণ করেছেন এখানে, তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হওয়ার জায়গা তৈরি হয়েছিল যে তাদের ওপর কি কি শাস্তির খাড়া নেমে আসবে। এইখানে দেখুন খুব পরিষ্কার ভাবে একটা তো সুপ্রিম কোর্ট বলেছেন যে সুপ্রিম কোর্ট মানে ইট ইজ অনলি টু বি এক্সপেক্টেড দ্যাট দ্য ডক্টরস উড নাও রিটার্ন টু ওয়ার্ক, কিন্তু সেই সঙ্গে মানে একটা তো অনুরোধ জানাচ্ছেন ডাক্তারদের কাজে যোগদান করার জন্য, যেহেতু একটা সমাজের একটা বড় অংশ নিলে অকেজ হয়ে থাকবে ডাক্তাররা যোগদান না করলে, কিন্তু সেই সঙ্গে এটাও বলছেন ইন দ্য মিন টাইম if any adverse action has been taken against any protecting doctor for the protest which have been carried out prior to the date of this order, no coercive steps shall be taken against them. সুতরাং যদি কোনো পদক্ষেপ ডাক্তারদের বিরুদ্ধে নেওয়া হয়ে থাকে সেটাকে তৎক্ষণাৎ বাতিল করা হোক। এটা কিন্তু একটা অনেক বড় জায়গা। এই জন্য কি রাজ্য সরকার কিছু পদক্ষেপ নিতে পারছে না, তাই তো? অবশ্যই তাই। বা মিছিলগুলোতে আমরা দেখতে পাচ্ছি পুলিশের চূড়ান্ত সহযোগিতা। একদম অবশ্যই তাই। আচ্ছা, একটা জিনিস আমাদের মনে হয়েছে যে ধরুন যারা আন্দোলন করছি তাদের কিছু কিছু জিনিস জেনে রাখা উচিত, যে তারা যে পথে হাঁটছেন সেই পথটা কতটা মজবুত, এবং সেই পথের মধ্যে যে মানে যে বিঘ্ন বাধাগুলো আসতে পারে সেটার জন্য তাদের কি করা উচিত। সেক্ষেত্রে কিন্তু এই যে অর্ডারটা রয়েছে এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, এটা প্রত্যেকেরই জেনে রাখা উচিত। আর আরেকটা যেটা জিনিস যেটা এক্ষুনি বললাম যে এই যে কাউন্সিলসদের ব্যাপারটা, এখানে কোর্ট বলেছেন যে ডিউরিং দ্য কোর্স অফ দ্য হিয়ারিং a number of councils have appeared on behalf of the diverse stakeholders including associations representing residents and other doctors. তার মানে এই যে 19টা সংস্থা তার স্বতঃপ্রণোদিত এই মামলাটা এসছেন, এই স্বতঃপ্রণোদিত হয়ে খালি এসছেন তা নয়, এর জন্য কিন্তু সুপ্রিম কোর্টের ব্যবস্থা নিয়েছেন। কি নিয়েছেন? তিনি বলেছেন এই যে কাউন্সিল যারা রয়েছেন তারা তো নিশ্চয়ই কোন একটা সাজেশন দিতে এসছেন, কোন একটা সাজেস্টিভ মোড নিয়ে তারা এসছেন যে এইটা করলে ভালো হবে, এইটা করা দরকার, এই পরিকাঠামো পরিবর্তন দরকার। তো সেই হিসেবে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে টাস্ক ফোর্সকে। সেই জায়গাটা আমি একবার বলছি আপনাকে। To facilitate the filing of suggestions before the NTF, we direct the Secretary in the Union Ministry of Health and Family Welfare to open a web portal on the website of the ministry on which the associations, or as the case may be, different stakeholders may submit their suggestions for consideration before the NTF. মানে এই যে ধরুন যারা অংশগ্রহণ করলেন তাদের যে সাজেশন সেটা শুধু কোর্টে বন্ধ হয়ে থাকার জন্য নয়, সেটাকে সুপ্রিম কোর্ট অভিনন্দন জানালেন। অভিনন্দন জানিয়ে তার একটা পোর্টালে মানে আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারকে একটা পোর্টাল ওয়েব করার জন্য ডাইরেকশন দিয়ে দিলেন। সেখানে সেই পোর্টালটি ওয়েব হবে, মানে সেই ওয়েব পোর্টালটি চালু করা হবে এবং সেখানে সমস্ত সাজেশন সেগুলো দেওয়া হবে। তার মানে দেখুন, তার মানে ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্ট, মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই জয়ন্তবাবু, যে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গোটা বিষয়টিতে সুপ্রিম কোর্ট কতটা সিরিয়াস।
না, এরপরেও আমরা দেখছিলাম বিভিন্ন হতাশা, অভিযোগ কাজ করছিল। ভাবছিল যে আইন কি বিক্রি হয়ে গেছে, যেহেতু 4 তারিখ আমাদের কোর্ট বসেনি। সেইটা আসলে এটা দেখুন, একটা কোর্টের তো বিভিন্ন রকম বিষয় থাকে। হুম এবার ধরুন একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে একটা ইস্যু নিয়েই শুধু কোর্ট নয়। হুম বহু লোক বহু দিনের পর দিন তারা বিভিন্ন রকম ইস্যু নিয়ে রয়েছে, কোর্টেরও বিভিন্ন রকম ব্যস্ততা থাকে, বিভিন্ন রকম, এবং সবকটাই জরুরি। তো আচ্ছা, কথা হচ্ছে যে অনেক সময় মানে আমাদের আইনে একটা কথা আছে যে জাস্টিস হারিড ইজ জাস্টিস বাড়িড। তো কথা হচ্ছে যে অনেক সময় তাড়াতাড়ি করতে গিয়ে যেন কোথাও ভুল না হয়ে যায়। সুতরাং এইটাই হতাশার কোনো কারণ নেই এই আচ্ছা। জায়গাটায়। কালকে কি হতে পারে বলে মনে হচ্ছে? আগামীকালের যে স্টেপসটা হতে পারে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটা আমার আমার মানে যেটুকু ধারণা আইনজীবী হিসেবে, 22 তারিখ কেসটি হওয়ার পরে মাঝখানে বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে। কি ডেভেলপমেন্ট? প্রথম কথা দেখুন, সিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছিল 13 তারিখে। তারপর 14 তারিখে সমাবেশ হয় এবং তার মধ্যে ভাঙচুর হয় অনেক কিছু। তারপরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এই যে সিবিআই কিন্তু তারপর থেকে কোনো অফিসিয়াল রিপোর্ট দেয়নি এখনো পর্যন্ত আচ্ছা। সুপ্রিম কোর্টকে, 13 তারিখের পর থেকে। হুম কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু ওই যে 14 তারিখে ঘটনা ঘটে গেছে। তারপরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে 2 তারিখে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন। এই অ্যারেস্ট হওয়ার পর তার থেকে কি জিজ্ঞাসাবাদে কি বেরিয়েছে, তারপরে ধরুন অন্যান্য আরো, এই যে ধরুন 13 তারিখ থেকে শুরু করে আজকে 8 তারিখ, মানে আজকে ধরুন প্রায় 25 দিন ধরে সিবিআই কি কি পেলেন, কি কি তার ব্যাখ্যা, কি কি তার অ্যানালিসিস, এবং তার মানে কি কি কনসিকুয়েন্স, সেগুলো কিন্তু সিবিআই এখনো পর্যন্ত প্লেস করেনি কোর্টের কাছে। সুতরাং কালকে আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেদিকে আমাদের নজর রাখতে হবে, যে সিবিআই কোর্টকে কি কি দিতে পারলো। দেখুন, এরকম একটা কোনো বড় ব্যাপার তো শুধুমাত্র একটা অর্ডার দিয়ে বেরিয়ে আসতে পারে না। হুম হুম সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ যে সিবিআই কালকে কোর্টে কি কি প্রমাণ, কি কি আরো তাদের যে অবজারভেশন, সেটা কোর্টে কি কি দিলেন। আচ্ছা। এবং এই সঙ্গে মানে কাউন্সিলেরও অনেক বক্তব্য রয়েছে। আমাদের যে টাস্ক ফোর্সের যে দায়িত্ব দেওয়া রয়েছে সেই হিসেবে মানে কাউন্সিলরা তাদের কি কি সাজেশন দিলেন, সেটাও কালকে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং কালকের দিনটা, জয়ন্তবাবু, আমাদের মতে কালকের দিনটা হচ্ছে ফর দ্য ডেট ফর দ্য সাবমিশন। আচ্ছা কালকে সিবিআই সাবমিট করবে, আচ্ছা কাউন্সিল তার রিপোর্ট সাবমিট করবে, আচ্ছা। সুপ্রিম মানে কোর্ট সেই সেগুলোকে। হিসেবে কোনো বড় নির্দেশ আমরা মনে হচ্ছে না সুপ্রিম কোর্টের থেকে পাবো। আমার মনে হয় যে নির্দেশের আগের যে প্রস্তর ভিত, সেটার দিনই হচ্ছে কালকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর হ্যাঁ হ্যাঁ আরেকটা জানতে চাইছি, সেটা হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্ট বলেছেন যে আমরা শান্তিপূর্ণ যদি মিছিল করা হয় বা আন্দোলন করা হয় তাতে যেন কোনো বাধা না আসে, কিন্তু হুম আমরা হুম দেখছি যে কোনো কারণেই হোক, হয়তো কেউ প্ররোচিত করেছেন বা বাইরে থেকে এসে হামলা করেছে, ধরুন আরজি করের ঘটনায় যেদিন হলো, ভাঙচুর হলো, বা আরো অন্যান্য ঘটনা, এইটা কি কোনোভাবে প্রভাব ফেলতে পারে তার এই রায়ে? সেটাই আমাদের ওয়েট করতে হবে সিবিআই রিপোর্টের উপর, যে সেই যে যেগুলো হয়েছে মাঝখানে হুম হুম। সিবিআই সেগুলো কি অবজারভেশন নিয়েছে এবং আচ্ছা সিবিআই সেগুলো কি কি পেয়েছে। আচ্ছা, বেশ। আর এখানে আরেকটা খালি একটা জিনিস মানে আমার তরফ থেকে যেটুকু বলবার আমার, সেটা আন্দোলন যারা করছেন আর কি, আমরাও প্রত্যেকেই এখন আন্দোলনকারী। হুম যে কেউ মানে রাস্তায় নামুক বা না নামুক, প্রত্যেকেই এখন আন্দোলনকারী, কারণ প্রত্যেকেই মনে প্রাণে আন্দোলনকে সমর্থন করেন। হুম ধরুন আজ লোকটি রাস্তায় নামতে পারছেন না, তিনিও কিন্তু আজকে আন্দোলনের অংশ রয়েছেন, তিনি মনে করে থাকেন যেটা যেটা ভুল হয়েছে। তো যে ক্ষেত্রে আমার সব একটা ধারণা, সেটা হচ্ছে যে আহ, যে কোনো আন্দোলনের আবেগ তো অবশ্যই দরকার, আবেগ ছাড়া কোনো আন্দোলন হয় না আজ পর্যন্ত। কিন্তু আন্দোলনের আবেগের সঙ্গে সঙ্গে সচেতনতাও একটা দরকার। হুম সচেতনতা থাকলে কি হয়, একটা পারসেপশন রিয়েলাইজেশনে বদলে যায়। আর যখন একটা মানুষ রিয়েলাইজেশনে পৌঁছে যায়, তখন কিন্তু তারা ডেভিয়েট হওয়ার জায়গা থাকে না, সে ঠিক কিন্তু তখন আর ঠিক প্ররোচনা হওয়ার জায়গা থাকে না। তো ঠিক। সুতরাং আমাদের যে কোনো প্ররোচনামূলক অ্যাক্টিভিটিস থেকে, কারণ একটা এত বড় আন্দোলন, এটা সবচেয়ে যেটা মানে আশঙ্কা, সেটা হচ্ছে একে বিভিন্নভাবে বিভিন্ন দিকে প্ররোচিত করা হবে। হুম এই প্ররোচনা থেকে আমরা একভাবেই বাঁচতে পারি, সেটা যদি আমরা সচেতন হই এবং হুম যা হয়েছে, এবং যে ধরুন যে অর্ডারটা বেরোবে কালকে, সেটাকে শুধুমাত্র কোনো খবরের কাগজ বা কোনো টিভিতে বিশ্বাস না করে, এটা মানে ইন্টারনেটে অ্যাভেলেবেল, ঠিক আছে, একটু ঘাটলেই পাওয়া যাবে, সেই হিসেবে
বা সবাই যেন নিজেরা একটু পার্সোনাল, যদি সময় ধরে বিশ্লেষণ করে নিই নিজেকে এক্স্যাক্টলি নিজে, এক্স্যাক্টলি এটা কি একদম হতে পারে বা এটা কি হতে পারে না। একদমই তাই, একদমই তাই। সেটা যদি জয়ন্তবাবু করি আমরা, প্রত্যেকে যদি একটু নিজেরা ঘেটে একটু আমরা যদি দেখি যে অর্ডারটা কি দিচ্ছে, তাহলে কিন্তু আমরা দেশের আইন ব্যবস্থাটা বুঝতে পারবো, এবং আমরা বুঝতে পারবো যে জাস্টিসটা অ্যাকচুয়ালি কিভাবে আসে, হুম, জাস্টিসের অ্যাকচুয়ালি টেকনিক্যাল স্টেপস গুলো কি। তাহলে কিন্তু আমাদের আন্দোলনটার ক্ষেত্রে আমাদের প্ররোচিত হওয়ার কোনো জায়গা থাকবে না, আমরা আরো একটা পজিটিভ জায়গায় সেটাকে নিয়ে যেতে পারবো। খুব ভালো। হ্যাঁ, আপনি আমাদের এত সুন্দরভাবে গাইড করলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা জানি যে আপনার একটা ব্যস্ততা থাকে, হ্যাঁ, যে কোনো আইনজীবী বা যে কোনো পেশার মানুষই ব্যস্ত। হুম, তারপরেও অনুরোধ করব আপনাকে, যদি সম্ভব হয় কাল সন্ধেবেলা এই রায় বেরোনোর পর যদি একটু সময় দেন, একটু রায়টা বিশ্লেষণ, রায় বা পরবর্তী নির্দেশ কি হতে পারে সেই নিয়ে যদি একটু সময় দেন।